নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পারমিতা, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আর আজকের দিনলিপিতে অবশ্যই আছে নন্দ উৎসব, কারণ গতকাল জন্মাষ্টমী গেছে। অলরেডি তোমরা মেবি এতক্ষণের জন্মাষ্টমীর ব্লগ দেখে নিয়েছো। এখন নন্দ উৎসবের পালা। নন্দ উৎসবে যে বিশাল কিছু আয়োজন করি তা না, আসলে গোপালের পুজো আমি খুব সাধারণভাবেই করি। অত বড় সড়ো কোনো আয়োজন করতে পারি না। জাস্ট প্রথম দিন থেকে গোপালের সেবা আমরা দুজনে মিলেই সেইভাবে করি যেভাবে আমাদের মনে হয় গোপাল আমাদের কাছ থেকে নিতে চায়। যেদিন যেরকম, যে বছর গোপাল যেভাবে সেবা নিতে চায় তার সেইভাবেই সেবা করি। তো এখন চলো নন্দোৎসব। নন্দোৎসবে কিছু না, গোপালকে সুন্দর করে, গোপালের নন্দোৎসবের জন্য একটা জামা আমার নিয়ে রাখা আছে, সেই জামাটা পরাবো, সুন্দর করে সাজাবো, আর তার সাথে গোপালকে কিছু ফল মিষ্টি এইগুলো ভোগ প্রসাদে দেবো। তাহলে চলো ঝটপট করে গোপালকে সাজিয়ে নিই, তারপর ফিরে আসছি। নন্দ উৎসবের দিনের গোপুর ফাইনাল লুক দেখো কেমন লাগছে। আমি তো দেখে নজর সরাতে পারছি না, ভীষণ আনন্দ হচ্ছে। একটু দুধ দিয়ে দিই। তো এই জাস্ট আমার পুজো সম্পন্ন হলো। আর তোমরা বলো আজকে আমার নন্দোৎসবের দিন গোপুরকে কীরকম লাগছে? আমি তো একদম চোখ ফেরাতে পারছি না আমার গোপুর দিক থেকে, আর খুব ভালো লাগছে। আর এখন কালকে তো তোমাদের সাথে শেয়ার করিনি, আমাদের ভোগগুলো তো এমনি দেখিয়েছিলাম, কিন্তু আমরা যে ভোগ গ্রহণ করলাম তখন আর শরীরে এনার্জি ছিল না। ছিলাম তোমাদেরকে যে কালকে যে শাকান্ন, মানে কালকে যে প্রসাদ অন্ন আমরা গ্রহণ করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু প্রসাদ তো অনেকটাই বেঁচে গেছে। আজকে অভিজিৎ সেগুলো গরম করছে, সেগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে পুরো গন্ধ মোমো করছে, অসম্ভব ভালো। মানে প্রসাদ তো অবশ্যই সবসময় ভালো হয়, তো এবারের প্রসাদও যেন অসম্ভব ভালো হয়েছিল। বিশেষত না, নুন মিষ্টির ব্যালেন্স এত সুন্দরভাবে কি করে প্রসাদের দিনকে হয়, আর যখন আমরা এমনি দিন রান্না করি কত রকম ওলট পালট হয়, আমি বুঝতেও পারি না। যাই হোক, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। যতটা এখন খাচ্ছি, এই যে পোলাও, মানে আছে হচ্ছে এটা কি পনির, আর হচ্ছে আলু ফুলকপির তরকারি, আছে পায়েস, চাটনি, মিষ্টি, আর আমরা 5 রকম ভাজা। সেটা আজকে সকালবেলা অবধি করে শেষ হয়ে গেছে, ব্রেকফাস্ট অবধি করে লুচি আর 5 রকম ভাজাটা সকালের ব্রেকফাস্ট অবধি করে শেষ হয়ে গেছে। তো এই ছিল আমাদের সামান্য পুজোর আয়োজন। হ্যাঁ হ্যাঁ, কালকে মানে আমরা যখন খাচ্ছিলাম তখন আর দেখানো হয়নি, তো সেটা এখন দেখালাম আর কি। চলো এবার আমরা খাই দাই, তারপরে ফিরে আসছি। শুভ সকাল বন্ধুরা। কালকে নন্দ উৎসবের সকালবেলার যেটুকুনি ভিডিও তোমরা দেখলে, তারপরে আর বেশি কিছু ভিডিও করা হয়নি। খুব টায়ার্ড লাগছিল শরীরটা, সেই কারণে আজকে তাই একদম সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করে দিয়েছি। এখন বানাচ্ছি ভেটকি মাছের একটু হালকা করে রসা টাইপের। বেশ কয়েকটা হালকা রান্নাই আজকে করার ইচ্ছা রয়েছে। সানডে স্পেশাল বাঙালি বাড়ির মাটন, সেটা তো আছেই। জন্মাষ্টমীর লাস্ট ব্লগে তোমাদের মতামত পেয়ে সত্যি বলতে কি আমি খুবই আপ্লুত। এই বয়সে এসে যেটা নতুন করে উপলব্ধি করলাম, জীবনে সাহস থাকাটার খুব দরকার। যে কোনো বিষয়, যে কোনো পরিস্থিতিকে স্বীকার করে নেওয়ার মতন সাহস। অনেকেই আমার এই যুদ্ধ জয়ের পুঙ্খানুপুঙ্খ যে ঘটনাগুলো সেটা জানতে চেয়েছো, অবশ্যই জানাবো যে আমি কীভাবে এই বিষয়টাকে ওভারকাম করলাম। কিন্তু একটু সময় দাও, গণেশ পুজোর পরে ধীরে সুস্থে একদিন সেই ব্লগ অবশ্যই বানাবো। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে টক্সিক প্যারেন্টিং।
এটাও কিন্তু খুব দরকারি এবং জরুরি একটা বিষয়, যেটা নিয়ে আমার মনে হয় কথা বলা অবশ্যই উচিত, দরকার। এবং ব্রেক দ্য চেন, অর্থাৎ যারা যারা এই টক্সিক প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে নিজেদের জীবনে গেছো, তাদেরকে না ওই চেনটাকে ব্রেক করতে হবে। অর্থাৎ নিজেরা যখন প্যারেন্ট হবে না, যে টক্সিক প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে তারা নিজেরা গেছে, সেইটাকে স্টপ করার দিকে নিজেদেরকে খুব সচেতনভাবে লক্ষ্য দিতে হবে। এই টক্সিক প্যারেন্টিংয়েরও কিন্তু নানান রকম প্রকারভেদ আছে। সব রকমের টক্সিক প্যারেন্টিং একই রকম নয়। বিভিন্নভাবে বাচ্চাকে চাপে রাখা, নিজের কন্ট্রোলে রাখা মূল উদ্দেশ্যটা থাকে এটাই। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে, অনেক প্যারেন্টসরা এমন আছে যারা বাচ্চাকে শাসন করা মানেই বোঝে তাকে শারীরিকভাবে উত্তম মধ্যমভাবে প্রহার করা, যেটা কোনোভাবেই একটা হেলদি প্যারেন্টিংয়ের উদাহরণ হতে পারে না। এছাড়াও যেটা আমার মতে খুব সাংঘাতিক, সেটা হচ্ছে বাচ্চাকে মানসিকভাবে গিল্ট ট্রিপে নিয়ে যাওয়া এবং ছোটোবেলা থেকেই তাকে এটা বোঝানো যে তোমাকে আমরা অনেক কষ্ট করে এই পৃথিবীতে জন্ম দিয়েছি, মা অনেক কষ্ট করে শারীরিক কষ্ট সহ্য করে এই পৃথিবীতে এনেছে, তাই তোমার ডিউটি সর্বদা আমাদের কাছে অবনত থাকা এবং তোমার অধিকারও নেই নিজের জন্য কিছু আলাদা করে স্বপ্ন দেখার। তোমার এক এবং একমাত্র স্বপ্ন হলো আমাদের অপূরণীয় স্বপ্নগুলোকে পূরণ করা। হ্যাঁ, মা অবশ্যই কষ্ট করেই সন্তানকে এই পৃথিবীতে আনে, কিন্তু সেই সন্তান কোনোভাবেই মাকে কিন্তু মা বাবাকে বাধ্য করেনি যে আমি এই পৃথিবীতে আসতে চাই, আমাকে তাড়াতাড়ি নিয়ে আসো এটা বলে। আমরা বাবা মারাই নিজেদের স্ব ইচ্ছাতে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য, বাবা মা হওয়ার ইচ্ছা পূরণ করার জন্য, নিজেদের বংশ বাড়িয়ে রাখার জন্য সন্তানদের এই পৃথিবীতে নিয়ে আসি। তাই আলাদা করে তাকে বারবার এই গিল্ট ট্রিপে নিয়ে যাবার কোনো দরকার নেই। একজন মা যেমন কষ্ট করে সন্তানকে এই পৃথিবীতে আনেন, একজন সন্তানও কিন্তু সেই পরিমাণ কষ্ট সহ্য করেই এই পৃথিবীতে আসে। নিউটনের 3rd ল অনুযায়ী সব ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই বাচ্চা জন্মানোর সময় মা যেমন শুধু কষ্ট পায় তা কিন্তু নয়, বাচ্চাও সমপরিমাণ কষ্ট এবং যুদ্ধ করেই এই পৃথিবীর আলো দেখে। যদি সেটা না হতো তাহলে অনেক বাচ্চাই জন্মের সময় পৃথিবী থেকে অকালে চলে যেত না। এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সন্তান কিন্তু আমাদের কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নয়। আজকে কি শাক ভাজা? হ্যাঁ, লাল শাক ভাজা, হ্যাঁ, ভেটকি মাছের ঝোল হালকা করে বানাবো, আর তার সাথে মাটন। মাটন কি তুমি বানাবে না আমি বানাবো? না, মাটন আমাকে বানাতে দাও, তুমি এই দুটো বানাও, ভেটকি আর শাক, মাটন আমি বানাচ্ছি। চলো এবার তাড়াতাড়ি করে নাও, আমাদেরকে বেরোতেও হবে। হ্যাঁ, বৃষ্টি আসে, অমনি কোনো হড়বড়ি না, বৃষ্টি আসার আগে বেরোতে হবে। পুজো টুজো সেরে চলে এসেছি, আমাদের পুজো হয়ে গেছে। এই যে আমাদের পুজো হয়ে গেছে, এবার চলে এসেছি সোজা রান্না করতে। ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে, বেরোনোটা তো এবেলায় হচ্ছে না, জানি না ওবেলায় আর ইচ্ছা হবে কিনা অভিজিতে, দেখা যাক, সেটা যেরকমভাবে দিন এগোবে সেরকমভাবে। এখন আমরা যেটা লাল শাকটা দেখছিলে তোমরা সকালবেলায়, লাল শাকটা যে কোচানো আছে হয়ে গেছে, এখন লাল শাকটা আমি বানিয়ে নেবো। অভিজিৎ মাটন বানাবে আর আমি লাল শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো চলো সেগুলো বানিয়ে ফেলা হোক। একটা সময় ছিল যখন আমাদের প্যারেন্টসরা ভাবতেই পারতো না বাচ্চাদের খারাপ লাগা থাকে, তাদের মন খারাপ হয়, তাদেরও ইনসাল্ট ফিল হয়, যা তার সামনে তাদেরকে শাসন করা যায় না। এখন এগুলো বললেই অনেকেই হয়তো মনে করবে, এই রে তুমি এসব কী সব বলছো, তোমার কি অভিজ্ঞতা আছে প্যারেন্টিংয়ের? আমার হয়তো প্যারেন্টিংয়ের অভিজ্ঞতা নেই, আমার সন্তান হওয়ার অভিজ্ঞতা আছে, যেটা সব বাবা মারই সবার আগে থাকে। আসলে আমাদেরকে একটা বড় কথা বলা হয় যে মা হও তখন বুঝবে, কিন্তু মা হওয়ার আগে আমরা কিন্তু সন্তান ছিলাম। তাহলে সন্তান হয়ে কেন আমরা সন্তানদের কষ্টটা আগে বুঝতে পারি না, বা তারা কি কি ফেজের মধ্যে দিয়ে যায় বুঝতে পারি না? সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমার মনে হয় 2025 সালে দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবার একটু হলেও সময় এসেছে। দেখো কতটা জল বেরিয়েছে শাকটা থেকে। আজ একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভাবার কোনো কারণ নেই যেটা আমার জীবনের ঘটনা। হতে পারে এটা আমার জীবনের ঘটনা, হতে পারে এটা তোমার জীবনের ঘটনা, হতে পারে এটা আমাদের কোনো খুব কাছের বন্ধুর জীবনের ঘটনা, কিন্তু এই ঘটনাটা প্রায় প্রত্যেকটি মেয়ের জীবনের ঘটনাই হতে পারে। বাবা মা তার 2 থেকে 3 বছরের ছোট পিঠোপিঠি 2 সন্তানকে নিয়ে গৃহপ্রবেশের অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে। অটোয় উঠেছে, অটোর পিছন দিকে খুব একটা সিট ছিল না, তাই মা তার ছোট সন্তানকে নিয়ে কোলে বসে পিছনের সিটে এবং বাবা সামনের সিটে, আর যে বড় সন্তান তাকে এক অপরিচিত আঙ্কেলের কোলে বসিয়ে দেয়। আজকের দিনে এই বিষয়টা খুব অস্বাভাবিক হলেও আমি যে সময়ের কথা বলছি
যারা আমরা আছি সেই সময়তে কিন্তু এটা খুব স্বাভাবিক একটা ঘটনা ছিল। কিন্তু কিছু দূর যাবার পর বাবা যখন পিছনের সিটে এসে বসলো, তখন কন্যা সন্তানটি চাইছিল যে তার বাবার কোলে সেফ জায়গায় বসতে, কিন্তু তার বাবা তাকে তখন কোলে নেয়নি। আসলে বাবারও সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। তারা খুব রিল্যাক্সড হয়ে পৌঁছালো, অথচ কন্যা সন্তানটি জানে সে কিসের মধ্যে দিয়ে গিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছালো, কারণ লোকটি ততক্ষণে তার যাবতীয় কামনা বাসনা পূরণ করছিলেন। আর বাচ্চাটি জানেও না যে এর বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, তার অস্বস্তির কথা তার বাবা মাকে সে কীভাবেই বা বলবে। এটা তো গেল একটা প্রশ্ন। সে তখন শিখলো যে তার বাবা মা তাকে সব যুদ্ধক্ষেত্রে প্রোটেক্ট করতে পারবে না। তার বাবা মারা সুপার ওম্যান বা সুপার হিরো নয়। অটো থেকে নামার পর যখন সে প্রচণ্ড কষ্টে গুঁজ হয়ে আছে, গুম মেরে গেছে, তার কষ্ট হচ্ছে, সে চোখের জলকে অনেক কষ্টে আটকাচ্ছে, বুঝতে পারছে না বাবা মাকে কীভাবে বলবে, অথচ ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে। 8 বছরের একটা বাচ্চা মেয়ে। তখন তার বাবা মা তাকে শাসন করছে, তুমি খুব অসভ্য হয়ে গেছো, তুমি বাঁদর হয়ে গেছো, তোমার মতন একটা সন্তানকে জন্ম দিয়ে আমরা লজ্জিত, তোমার এত রাগ কিসের, তোমার এত গোঁজ কিসের, তুমি কথা বলছো না কেন তোমার। অথচ বাড়ি থেকে বাচ্চাটা কিন্তু হাসি খুশি বেরিয়েছিল। আমরা বলি মায়েরা নাকি সব বোঝে, বাচ্চাদের অবলা কথা অবলা কষ্ট মায়েরা সব বুঝতে পারে। তাহলে বলতে পারো 8 বছরের বাচ্চার সেদিনের সেই কষ্টটা তার মা কেন বুঝতে পারেনি? এটা কি একটা টক্সিক প্যারেন্টিংয়ের উদাহরণ নয়? প্রশ্নটা তোমাদের কাছে রইল, উত্তরটা তোমাদের থেকে কমেন্ট বক্সে আশা করব। আর দেখতেই পাচ্ছ আমাদের দই প্রহরিক আহার পরিবেশন হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ভাত, বড়ি বাদাম দিয়ে লাল শাক ভাজা, লাল শাকের ডাঁটা, আলু পোস্ত দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি, ভেটকি মাছের ঝোল আর মাটন, তার সাথে দই। হয়নি। কেমন লাগলো লাল শাক ভাজা? ভালো ভালো। তাহলে চলো লাঞ্চটা করে নিয়ে আবার ফিরে আসছি। বাইরে বৃষ্টি, খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেলের এখন কি প্ল্যান হবে সত্যি সত্যি জানি না, কারণ যেরকম ভাবে বৃষ্টি চলছে জানি না আজকেও বাইরে বেরোনো হবে কিনা। চলে গেছে, পাওয়ার ব্যাকআপ আছে, পাওয়ার ব্যাকআপে তো লাইট চলছে। তো চলো, এখন ঘুম ছাড়া উপায় নেই, একটুখানি ঘুমোবো। ভাবছিলাম টিভিতে একটা সিনেমা শুরু করেছি, জয় 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 হো, ওটা শেষ করব, কিন্তু এখন যতক্ষণ না কারেন্ট আসবে সেটা সম্ভব নয়। তা চলো এখন রেস্ট নিই, তারপরে ফিরে আসছি বিকেলবেলা। আমি বলছিলাম যে সিনেমা দেখা সম্ভব না, অ্যাকচুয়ালি আমি ভুল বলছিলাম, কারণ সিনেমাটা আমি দেখতেই পারি, যেহেতু সিনেমাটা দেখার আমার ইচ্ছে হয়েছে। ল্যাপটপে চালিয়ে সিনেমাটা দেখে নেবো। তো চলো এখন আমি একটু সিনেমাটাকে এনজয় করি, তারপরে ফিরে আসছি বিকেলবেলায়। একেবারে বিকেলবেলা বৃষ্টিটা একটু থামলে অভিজিৎ একটু বাইরে বেরিয়েছিল আর আমার পছন্দের রঙের এক গুচ্ছ গোলাপ নিয়ে এসেছিল। এই এক গুচ্ছ গোলাপের ভালোবাসা তোমাদের জন্য রইল। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ব্লগটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।